স্বাধীনতা 53 বছর পার হলেও সাধারণ মানুষ যারা রয়েছে সবার কাছে জিজ্ঞাসা করলে একই উত্তর পাবেন, আমি আমার মৌলিক অধিকারটা পাইনি। সরকারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হলো ভালো মানুষের হাতে ক্ষমতা যাওয়া দরকার। ম্যান যদি ভালো না হয় তাহলে তার কাছ থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না। আমি একজন শিক্ষক, আমি দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মানিকগঞ্জ। বর্তমান পরিবেশ এবং দেশের যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমরা আশাবাদী যে দেশটা সত্যিকার অর্থে উন্নত হবে এবং দেশের মানুষ শান্তিতে থাকবে। তবে এ ব্যাপারে আমাদের যে দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের, সেটি হচ্ছে এখন যে সরকার রয়েছে সেটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার হয়তোবা কিছুটা সংস্কার করবে, মানুষের যেই মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো পাওয়ার ক্ষেত্রে যতটুকু সংস্কার দরকার সেই সংস্কারটুকু করবে। এরপর জনগণ প্রত্যাশা করে একটা নির্বাচিত সরকারের কাছে এই ক্ষমতা হস্তান্তর করবে। নির্বাচিত সরকার এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারা খুব দ্রুততম সময়ে একটি মানুষের প্রত্যাশিত সংস্কার করে নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে কোন সরকার আসলে জনগণের জন্য আসলে কাজ করবে আপনি মনে করেন? স্বাধীনতার 53 বছর পার হয়েছে, এখন আমরা বিভিন্ন সরকারের অধীনে বাংলাদেশ ছিল, বাংলাদেশ পরিচালনা করেছে। আমরা যদি নাম বলি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছিল, সেনাশাসিত সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল, এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। আসলে মানুষ যেই বিষয়টি চায়, তার মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক অধিকারগুলো মানুষ চাচ্ছে। সেই মৌলিক অধিকারগুলো দেওয়ার জন্য আসলে দেশের কাঠামোটা তৈরি হয়। কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখেছি, স্বাধীনতা 53 বছর পার হলেও সাধারণ মানুষ যারা রয়েছে সবার কাছে জিজ্ঞাসা করলে একই উত্তর পাবেন, আমি আমার মৌলিক অধিকারটা পাইনি। আমি একটা উদাহরণ বলছি, যদি এখানে একজন সাধারণ মানুষ একটা সরকারি হসপিটালে যায়, তার কিন্তু চিকিৎসা পেতে পেতে সে যতটুকু অসুস্থ হয়ে যায় তার চাইতে আরও অনেক বেশি অসুস্থ হয়ে যায়। মুমূর্ষু একজন রোগী যদি একটা হসপিটালে যায়, তার আইসিইউ দরকার, সে কিন্তু পাচ্ছে না, পাচ্ছে একজন ভিআইপি লোক। তাহলে সাধারণ মানুষ কিন্তু আসলে যাদের ট্যাক্সের কারণে, ট্যাক্স দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, সেই হসপিটালের ভবন হচ্ছে, ডক্টরদের বেতন হচ্ছে, তাদের গাড়ি হচ্ছে, তাদের সমস্ত কিছু, কিন্তু সে জায়গাটায় কিন্তু জনগণ তারা তাদের যে কাঙ্ক্ষিত সেবাটা, সেই সেবাটা কিন্তু তারা পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে এমন একটি সরকার আসা দরকার, সরকারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হলো ভালো মানুষের হাতে ক্ষমতা যাওয়া দরকার। ম্যান যদি ভালো না হয় তাহলে তার কাছ থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না। যে দুর্নীতিবাজ, সে দুর্নীতি দমন কমিশনে থেকেও দুর্নীতি করে। অতএব একজন ভালো মানুষ দরকার, এক গোষ্ঠীর জনগণ দরকার, যারা নির্বাচিত মানুষ দরকার, যারা দেশটাকে প্রকৃতপক্ষে উন্নয়নের শিখরে নিয়ে যাবে। নিজেরা নিজেদের চিন্তা করবে না, দেশের চিন্তা করবে, দেশের সার্বভৌমত্বের চিন্তা করবে এবং জনগণের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবে না। এদেশের 90% মুসলিম যারা রয়েছে তারা অনেকাংশে আপনারা দেখেছেন বিগত 17 বছরে তাদের নৈতিক যে আদর্শিক যে জায়গা, সেই জায়গাটা থেকে তারা কিন্তু তাদের কথাগুলোও বলতে পারে নাই। একটা জুলুম নির্যাতন, একটা এই যে পতিত যে সরকার রয়েছে তারা কিন্তু এই জুলুম নির্যাতন চালিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেখানে একটা রাষ্ট্র ব্যবস্থাও রয়েছে, যে রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন মদিনাতে। সেই রাষ্ট্র ব্যবস্থা যদি বাংলাদেশের মুসলমানরা এই করে প্রতিষ্ঠিত করতে পারে, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা, যেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নামে আমরা চিনি, এটা যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই কেবলমাত্র শুধুমাত্র সাধারণ মানুষ তারা তার নাগরিক এবং তাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ নাগরিক যে অধিকারগুলো রয়েছে সেগুলি তারা পাবে। এর বাইরে আসলে অন্য কেউ আসলে ওই আগে যা ছিল এখনো তাই হবে বলে আমি মনে করি। সমস্ত এই যে রাজনৈতিক সমস্যার কেন্দ্রবিন্দুতে আমরা দেখেছি যে আমরা এক চুলও ছাড় দিব না এবং আরেকজন বলছে চুল উড়িয়ে ফেলবো, যার মধ্য দিয়ে এই বাংলাদেশের জনগণ গত 17 বছর যে পরিমাণ অত্যাচার, জুলুম, নির্যাতন, হামলা মামলা, গুম খুন হয়েছে, এই প্রত্যেকটা কিন্তু হয়েছে দুইটা ব্যক্তির উপরে, দুইটা ব্যক্তির কথার উপরে, তাদের এক গুমের উপরে ডিপেন্ড করে। তার দলের কোনো মানুষ কোনো কথা শুনে না,
এবং নিজের দলের যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে তাদের কথাও তারা শুনে না, এককেন্দ্রিক হয়ে যায়। যার কারণে আমি কোনো ব্যক্তির নাম বলতে চাই না। আমি বলতে চাই বাংলাদেশে ইসলামিক ভাবধারায় যে রাজনীতি করছে বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জমিয়ত উলামা ইসলাম, এরকম ইসলামী কিছু সংগঠন রয়েছে যারা সারা দেশব্যাপী মানুষের দুঃখে কষ্টে, রাজনীতি মানে ক্ষমতায় না গিয়েও যে পরিমাণ দুঃখ কষ্ট মানুষের সাথে থেকেছে, সেই ক্ষেত্রে ইসলামী দলগুলো সকলে মিলে যদি একটা জোটবদ্ধ নির্বাচন করে, তারা যদি ক্ষমতায় আসে, তাহলে আমি মনে করি দেশের মানুষ যথাযথ তাদের যে অধিকার সেই অধিকার পাবে। আমি একটা উদাহরণ দিতে চাই। আপনারা দেখেছেন চট্টগ্রামে যখন অগ্নিকাণ্ড হয়েছিল, তখন এই যে খেলাফত মজলিসের লোকজন তারা কিন্তু আগে দৌড়িয়ে গিয়েছিল। যখন দেখলেন যে সিলেটে বন্যা হয়েছে, শেখ আহমদুল্লাহ নামে একজন ভদ্রলোক রয়েছেন, ইসলামিক স্কলার, উনি কিন্তু সেখানে যে পরিমাণ ত্রাণ দিয়েছে, আমরা দেখেছিলাম শেখ হাসিনা সরকার তারা 30 লক্ষ টাকা ত্রাণ দিয়েছে। 30 লক্ষ টাকা, আমি আমার মানিকগঞ্জ থেকেই প্রায় 30 লক্ষ টাকার বেশি ত্রাণ দিয়েছি। তো সেক্ষেত্রে ব্যাপারটা ছিল এটা হাস্যকর। তাদের যে প্রয়োজন সেই প্রয়োজন কিন্তু তারা মিটাই নাই, তারা কিন্তু শো আপ করেছে। অথচ যারা ইসলামী ভাবধারার লোক তারা কিন্তু শত কোটি টাকার উপরে কিন্তু সেখানে ত্রাণ দিয়েছে। শুধুমাত্র একটা ঘটনা বললাম যে সিলেটের বন্যা হয়েছিল। সেভাবে আপনি বাংলাদেশে যত দুর্যোগ রয়েছে সমস্ত দুর্যোগে দেখবেন ইসলামিক মন মানসিকতার লোকজন যারা আছে, ইসলামী দল রয়েছে যেগুলো নাম বললাম, জামাত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এই সমস্ত দলের যেই নেতৃবৃন্দ রয়েছে তারা দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য কাজ করে বিধায় তারা কিন্তু সেখানে গিয়ে ত্রাণ দিয়ে আসছে নিঃস্বার্থভাবে। সেখানে কিন্তু ফোকাস হওয়ার জন্য না। আপনারা ওখানে যান, আপনাদের সামনে এসে তারা কিন্তু কথা বলতে চায় না। তাদেরকে আপনারা সংবাদ মাধ্যমে নিয়ে আসেন। আমরা অন্য দলের বিষয়টা দেখেছি যে 10 প্যাকেট খিচুড়ি দেওয়ার জন্য 110 জন উপস্থিত হয়, সেটাও আমরা দেখেছি। এই ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচন হওয়ার কথা আমরা শুনছি, সাধারণ জনগণ, এটা যদি হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের মানুষ সুরক্ষিত থাকবে, দেশ সুরক্ষিত থাকবে বলে আমি মনে করি। ইসলামিক ভাবধারার যে দলগুলো আছে তারা যদি আসে, তাহলে সামাজিক কোন কোন ধরনের অসঙ্গতিগুলো প্রথম অবস্থায় দূর করা দরকার বলে আপনি মনে করেন? ইসলামী ভাবধারা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আসলে ব্যাপকভাবে আল্লাহকে ভয় করে এবং যার কারণে তারা মানুষ দেখানোর জন্য কোনো কাজ করে না, আমি যেটা অবজারভেশন করেছি। তো সেই ক্ষেত্রে সামাজিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, স্পেসিফিক যদি বলি, স্টুডেন্টদের পড়াশোনার মান আজকে নাই বাংলাদেশে, শিক্ষা ব্যবস্থার সংস্কার দরকার, এটা কিন্তু তারা প্রথমে 1 নম্বরে করবে আমি মনে করি। 2 নম্বর হচ্ছে যুব শ্রেণী যারা পড়াশোনা শেষ করছে, যুব শ্রেণীর কর্মসংস্থানে আজকে 23,50,000-এর বেশি শিক্ষিত বেকার বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে শিক্ষিত বেকার যারা রয়েছে, এই শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা কে করবে? আজকে সরকারের করার কথা ছিল, কিন্তু তারা করে নাই। তাদের যে দায়িত্ব ছিল সেটা বাদ দিয়ে তারা হাজার লক্ষ 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশের বাইরে পাচার করেছে। সেই কাজগুলো আমি মনে করি ইসলামী সংগঠনগুলো যদি এই ক্ষমতায় আসে তারা এই কাজটা করবে। এরপরে যে সংস্কারটা দরকার বা যে কাজটা করা দরকার সেটা হচ্ছিল অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়ন করার জন্য আমাদের সামগ্রিক ইনকাম দরকার, রাষ্ট্রের ইনকাম দরকার। সেই রাষ্ট্রের ইনকামের জন্য যে পরিধিগুলো রয়েছে, আমাদের এনবিআর রয়েছে, বিভিন্ন ধরনের আমাদের রাষ্ট্রীয় সংস্থা রয়েছে, সেগুলিকে যথাযথভাবে কাজে লাগালে সামগ্রিক উন্নয়ন করাটাও সহজ হবে। সর্বশেষ আমি যেটা বলবো যে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবে দুর্নীতির বিরুদ্ধে। কাউকে কোনো দুর্নীতি করার সুযোগ দিবে না, কারণ তারা দুর্নীতি পরায়ণ না। ইতিপূর্বে 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল বাংলাদেশ জামাত ইসলামীর 2 জন শীর্ষ নেতা। তাদের মন্ত্রণালয়ে কিন্তু 2008 সালের আগে তারা ক্ষমতায় ছিল, যখন বাংলাদেশের 2 প্রধানমন্ত্রী সাবেক, যারা এখন নির্বাসিত প্রধানমন্ত্রী একজন রয়েছে, পতিত সরকারের শেখ হাসিনা সহ সবাই কিন্তু গ্রেফতার হয়েছিল, সমস্ত মন্ত্রীরা গ্রেফতার হয়েছিল। তারা কিন্তু গ্রেফতার হয় নাই, কারণ কি? তারা নৈতিকতার উপর এস্টাবলিশ ছিল। সেরকম ইসলামী দলগুলো যারা রয়েছে, যারা করে, তারা সবাই নৈতিকতার উপর এস্টাবলিশড হওয়ার কারণে তারা সামগ্রিক উন্নয়ন করতে পারবে, দুর্নীতি রোধ করতে পারবে এবং এটা তারা করবে বলে আমি আশাবাদী।